নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়। প্রথমেই আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ তারাই আমাকে সুযোগ করে দিয়েছে তোমাদের সাথে আলাপচারিতা করার, তোমাদের সাথে মিলিত হওয়ার। ধন্যবাদ তাদের। আজকে আমরা পড়বো, দেখো, আজকে আমরা পড়বো স্মল বিজনেস ইউনিট 8, সেকেন্ড সেমিস্টার, ইউনিট 8, স্মল বিজনেস অর্থাৎ ক্ষুদ্রায়তন কারবার। এখন প্রথমেই আমাদের রয়েছে এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্যোক্তা উন্নয়ন। তো উদ্যোক্তা উন্নয়ন দিয়ে শুরু করি। উদ্যোক্তা উন্নয়ন বিষয়টা কি? দেখো, এখানে পরিষ্কার আমি একটা ছকের মাধ্যমে এই বিষয়টা দেখিয়েছি। কি বলেছি? এন্টারপ্রেনিয়ার। এন্টারপ্রেনিয়ার হচ্ছে দা পার্সন, সেই ব্যক্তি, এটা হচ্ছে সাবজেক্ট। এন্টারপ্রেনিয়ারশিপ এটা হচ্ছে দা প্রসেস, দ্যাট ইজ দা ভার্ব, এটা ক্রিয়াপদ। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। তাহলে এটা হচ্ছে দা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে এটা যাবে। আর এন্টারপ্রাইজ এটা হচ্ছে দা আউটকাম, দ্যাট ইজ দা অবজেক্ট, অর্থাৎ তার নতিজা যেটা বেরোবে, তার রেজাল্টেন্ট যেটা হবে। অর্থাৎ এন্টারপ্রেনিয়ার কাকে বলবো, আর এন্টারপ্রেনিয়ারশিপ কাকে বলবো, আর এন্টারপ্রাইজ কাকে বলবো? তাহলে দেখো, উদ্যোক্তা কাকে বলবো? দা পার্সন, সেই ব্যক্তিকে উদ্যোক্তা বলবো, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এন্টারপ্রেনিয়ারশিপ কাকে বলবো? এটা হচ্ছে প্রসেস। এটা তো আজকে বললে কালকে হয়ে যাবে না। এটা তো তোমার একটা সোয়েটার কেনা না, যে তোমার মানি ব্যাগে টাকা আছে, তুমি গেলে একটা দোকানে, তুমি একটা টাকা দিয়ে সোয়েটারটা কিনে নিলে। এটা তো সহজ বিষয় নয়, একদিনে, এক সেকেন্ডে, 1 মিনিটে, 10 মিনিটে, 15 মিনিটে হয়ে যাবে না। এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্য দিয়ে এই পুরো কাজটা হবে। এবং এন্টারপ্রাইজ অর্থাৎ আউটকাম, অর্থাৎ যেটা সৃষ্টি হবে, অর্থাৎ উদ্যোক্তা যেটা সৃষ্টি করবেন, সেই যে আউটকামটা, তাকে আমরা বলবো এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান। তাহলে এন্টারপ্রেনিয়ার কাকে বলছি? দ্য ওয়ার্ড এন্টারপ্রেনিয়ার হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড, একটা ফ্রেঞ্চ শব্দ, একটা ফরাসি শব্দ, একটা ফ্রেঞ্চ শব্দ, ফরাসি শব্দ থেকে যে শব্দটা হচ্ছে এন্টারপ্রেনরে, ENTERPRENDRE, এন্টারপ্রেনরে, এই শব্দটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, একটা ফরাসি শব্দ। এই শব্দ থেকে এসছে এন্টারপ্রেনিয়ার কথাটা, যার মানে কি? এই এন্টারপ্রেনরে কথাটার মানেটা কি? ফ্রেঞ্চ ওয়ার্ডে, ফরাসি শব্দে, ফরাসি ভাষায় এর মানে হচ্ছে which means to undertake, অর্থাৎ যে, টু আন্ডারটেক মানে যে নেয়, কি নেয়? যে দায়িত্ব নেয়। কিসের দায়িত্ব নেয়? কোন প্রতিষ্ঠান গড়ে তোলার দায়িত্ব নেয়। ইট ইজ কমনলি ইউজড টু ডেসক্রাইব অ্যান ইন্ডিভিজুয়াল, এটা সাধারণভাবে ব্যাখ্যা করে একজন ব্যক্তিকে, হু আন্ডারটেকস টু অর্গানাইজ, সংগঠন করা, অ্যান্ড অপারেট এ নিউ বিজনেস, এবং একটা নতুন বিজনেসকে পরিচালনা করা। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এন্টারপ্রেনিয়ার অর্থাৎ উদ্যোক্তা বলতে কি বুঝি? উদ্যোক্তা উন্নয়ন। বিষয়টা হচ্ছে, দেখো বাবারা, উদ্যোক্তা উন্নয়ন। তাহলে উদ্যোক্তা উন্নয়ন বুঝতে গেলে আগে তো উদ্যোক্তা ব্যাপারটা বুঝতে হবে। আমি যদি উদ্যোক্তা ব্যাপারটাই না বুঝি, তাহলে উদ্যোক্তা উন্নয়ন বুঝবো কি করে? তাহলে উদ্যোক্তা বলছে, কি বলছে? যে এটা একটা ফ্রেঞ্চ শব্দ, সেই ফরাসি শব্দ থেকে এসেছে। এন্টারপ্রেনিয়ার শব্দটা এন্টারপ্রেনরে শব্দ থেকে এসেছে, ফরাসি শব্দ, এবং যার মানে হচ্ছে টু আন্ডারটেক। টু আন্ডারটেক মানে, অর্থাৎ যে কোনো দায়িত্ব নেয়, কিছু নেয়। কিছু নেয় মানে এখানে কি নেয়? কোনো দায়িত্ব নেয়, অর্থাৎ যে উদ্যোগ নেয়। কি ব্যাপারে উদ্যোগ নিল? কি ব্যাপারে সে উদ্যোগী হলো? ইট ইজ কমনলি ইউজড টু ডেসক্রাইব, এটা ব্যাখ্যা করে অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, যে ব্যক্তি কি করছে? টু আন্ডারটেক
টু অর্গানাইজ, অর্থাৎ যে পুরোটা সংগঠন করে, অর্গানাইজ করে, পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে, পুরো ব্যাপারটার দায়িত্ব নেয়, পুরো ব্যাপারটা দায়িত্ব নিয়ে সংগঠিত করে, অ্যান্ড অপারেট এ নিউ বিজনেস, এবং একটা নতুন প্রতিষ্ঠানকে সে সংগঠিত করে এবং কি করে, এবং স্মুথ রানিং, অপারেট মানে স্মুথ রানিং, যাতে সেই কারবারটা, সেই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যাতে প্রতিষ্ঠিত হয় এবং অপারেট করতে পারে, স্মুথ রানিং হতে পারে, সুন্দরভাবে মসৃণভাবে চলতে পারে। এই গোটা কাজটার দায়িত্বটা যে নেয়, যে দায়িত্ব নিয়ে বলে যে আমি এটা করব, যে ব্যক্তি বলে যে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, আমি সেটাকে অর্গানাইজ করব এবং আমি সেটাকে অপারেটটা স্মুথলি অপারেশনটা আমি করব, সেই হচ্ছে এন্টারপ্রেনিয়ার, সেই হচ্ছে উদ্যোক্তা। আর এন্টারপ্রেনিয়ারশিপটা কি? দ্য প্রসেস। আমি আগেও বলেছি যে এটা একটা প্রসেস, আজকে বললে কালকে হয়ে যাবে না। আজকে একজন ব্যক্তি মনে মনে ভাবলো যে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, আর আগামীকাল প্রতিষ্ঠানটা গড়ে উঠলো, তা তো হবে না। তাহলে তাকে তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তাকে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, দ্য প্রসেস অফ ক্রিয়েশন অফ এ নিউ বিজনেস, অর্থাৎ নতুন ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে যে প্রসেস, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তাহলে কাকে যেতে হবে? তুমি যদি আমাকে প্রশ্ন করো স্যার কাকে যেতে হবে, এই যে একটু আগে বলেছি এন্টারপ্রেনিয়ারকে যেতে হবে, যে উদ্যোক্তা তাকে যেতে হবে। সেই তো দায়িত্ব নিয়েছে যে আমি একটা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো এবং তাকে স্মুথলি আমি মসৃণ ভাবে আমি পরিচালনা করব। তাহলে এই যে প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়টা সংগঠিত হবে, সেই যে প্রক্রিয়াটা, কি প্রক্রিয়া? অফ ক্রিয়েশন অফ এ নিউ বিজনেস ভেঞ্চার, একটা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা, একটা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা গেল, সেটাকেই আমরা বলবো এন্টারপ্রেনিয়ারশিপ। এবং এন্টারপ্রাইজ কাকে বলছি? আগেও বলেছি, দেখো, দ্য আউটকাম, দ্য আউটকাম অফ দ্য প্রসেস অফ এন্টারপ্রেনিয়ারশিপ। এই এন্টারপ্রেনিয়ারশিপ, এই যে প্রসেসের মধ্যে দিয়ে গেল, যে উদ্যোক্তা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল একটা নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং তাকে পরিচালনা করার জন্য, যে পদ্ধতিটার মধ্যে দিয়ে, যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে, যে প্রসেসটার মধ্যে দিয়ে সে গেল, তার যেটা আউটকাম বেরোলো, তার যেটা নতিজা বেরোলো, তার যেটা রেজাল্টেন্ট বেরোলো, সেটাই হচ্ছে দ্য নিউ বিজনেস ইজ কল্ড, দ্য নিউ বিজনেস ইউনিট ইজ কল্ড এন্টারপ্রাইজ। ওই যে নতুন প্রতিষ্ঠানটা সৃষ্টি হলো, সেই নতুন প্রতিষ্ঠানটাকে আমরা বলছি এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান। নেক্সট কি আসছে দেখো, নেক্সট আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রেনিয়ারশিপ। এই যে এন্টারপ্রেনিয়ারশিপ, যেটা আমি বললাম যে একটা প্রসেস, এই প্রসেসটার কতগুলো বৈশিষ্ট্য আছে। কি কি? ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রেনিয়ারশিপ, অর্থাৎ আমি একটু আগে এন্টারপ্রেনিয়ারশিপ কি বলেছি, যে যে প্রসেসটার মধ্য দিয়ে আমরা, কে গেল না, সেই উদ্যোক্তা গেল। কেন গেল? একটা নয়া প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং তাকে স্মুথলি রানিং করবে বলে, তাকে সুন্দরভাবে পরিচালিত করবে বলে। তার কি কি বৈশিষ্ট্য? নাম্বার ওয়ান, ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা তো বাবা একটা অর্থনৈতিক কাজ, মায়েরা, অর্থনৈতিক কাজ, ইকোনমিক অ্যাক্টিভিটি, এর সঙ্গে অর্থনৈতিক বিষয় জড়িত। একটা নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই প্রতিষ্ঠান তোমার দ্রব্য উৎপাদন করবে, বা সেই প্রতিষ্ঠান দ্রব্য ক্রয় বিক্রয় করবে, তারপরে তার যারা শ্রমিক কর্মচারী তাদেরকে বেতন দিতে হবে, হ্যাঁ, কাঁচামাল কিনে আনতে হবে, সবটাকে বিদ্যুতের বিল দিতে হবে, সবটাই তো অর্থনৈতিক কাজ। নেক্সট কি বলছে? সিস্টেমেটিক অ্যাক্টিভিটি। এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, বুঝেছো? অর্থাৎ ওই যে বলেছি তোমার আজকে, কারণ কেন সিস্টেমেটিক অ্যাপ্রোচ, কেন সিস্টেমেটিক অ্যাক্টিভিটি? কারণ এটা একটা প্রসেস। তার কারণ হচ্ছে যে এটা একটা প্রসেস, এবং প্রসেস বলেই সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে প্রসেস ছিল বলেই, সেক্ষেত্রে দেখো এটা এগিয়ে গেলাম, পেছানো যাবে, সেক্ষেত্রে হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্সটা বলছিলাম। দেখো সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, কেন সিস্টেমেটিক অ্যাক্টিভিটি বলছিলাম? কারণ সিস্টেমেটিক অ্যাক্টিভিটি বলেছি এই কারণে যে এইখানে দেখো, এইখানে
আমি বলি, সেটা হচ্ছে যে সিস্টেমেটিক অ্যাক্টিভিটি। কেন বলেছি এটাকে সিস্টেমেটিক অ্যাক্টিভিটি বলছি? কারণ এটা তো একটা প্রসেস। তাহলে প্রসেস যখন, সেখানে কিছু সিস্টেম থাকবে। কোনো প্রসেস তুমি এরকম পাবে যেটার কোনো সিস্টেম নেই? সিস্টেম বিহীন কোনো প্রসেস এটা তো হতে পারে না। অর্থাৎ এটার সিস্টেমটা কি? এটা আমি কি বলেছি? প্রসেস। তা যেহেতু এটা একটা প্রসেস, তাহলে এটার সিস্টেমেটিক হবে, সিস্টেমেটিক অ্যাপ্রোচ হবে, পরপর পরপর একটা সিস্টেমে আসবে। অর্থাৎ এটা হ্যাপাজার্ট হবে না, বা এটা উদ্যোক্তা মনে মনে ভাবলো যে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, আর রাত্রিবেলা সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো, আর পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলো যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। তা তো হবে না। তাকে তো সিস্টেমেটিক একটা বিষয়। তাহলে যখনই সিস্টেমেটিক বিষয়, সেটা যে কেন সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, কারণ এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। তাহলে এটা সিস্টেম মেনে চলবে, তার যে নিয়ম কানুন যেভাবে পদ্ধতি আছে সেইটা মেনটেন করতে হবে। নেক্সট, লফুল অ্যান্ড পারপাসফুল অ্যাক্টিভিটি। এটা কোনো বেআইনি কাজ না বাবা, এটা লফুল অ্যাক্টিভিটি। যে একজন নয়া একটা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, একজন উদ্যোক্তা একটা নয়া প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এটা কিন্তু একটা লফুল অ্যাক্টিভিটি। এটা একটা আইন সিদ্ধ কাজ, এটা কোনো বেআইনি কাজ না, সমাজ অনুমোদন করে না এমন কোনো কাজ না, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি না। এইটা হচ্ছে একটা আইন সিদ্ধ প্রক্রিয়া। এবং কি পারপাসফুল অ্যাক্টিভিটি। কেন পারপাসফুল কথাটা বলছে কেন? এই যে ধরো আমি পড়াচ্ছি আজকে তোমাদের, এরও তো একটা পারপাস আছে। তাহলে আমরা পারস্পরিক কি করছি? আলাপচারিতা করছি। তাহলে এই যে এটারও একটা পারপাস আছে। প্রত্যেকটা কাজের তো আমাদের একটা পারপাস থাকে, আমাদের তো প্রত্যেকটা কাজের একটা পারপাস আছে, প্রত্যেকটা কাজের আমাদের একটা উদ্দেশ্য আছে। তাহলে এটা উদ্দেশ্যমুখী কাজ, এটা আইন সিদ্ধ কাজ এবং উদ্দেশ্যমুখী কাজ, এটা পারপাসফুল অ্যাক্টিভিটি। নেক্সট, ক্রিয়েশন অফ ভ্যালু। দেখো মূল্য সৃষ্টি হচ্ছে। কেন বলছি? সাপোজ তুমি ঠিক করলে যে আমি কি করব, আমি একটা কাঠের জিনিস তৈরি হয় এরকম জিনিস বানাবো। কাঠের জিনিস কিরকম? চেয়ার টেবিল ইত্যাদি বানাবে। তাহলে ধরো একটা বড় গাছের গুড়ি, সেই গাছের গুড়িটা যদি আমি তোমাকে বিক্রি করি টাকা দিয়ে, তুমি কিনবে? তুমি এলে আমার দোকানে, আমি তোমাকে একটা গাছের গুড়ি বিক্রি করলাম, তুমি কেন কিনবে? ওই গাছের গুড়ি তোমার কোন উদ্দেশ্য সাধন করবে? ওই তোমার বাড়িতে অতিথি এলে তুমি গাছের গুড়ির ওপর বসতে দেবে? তুমি যখন লেখাপড়া করবে গাছের গুড়ির ওপর বসে লেখাপড়া করবে? তুমি যখন ভাত খাবে তুমি গাছের গুড়ির ওপর বসে খেতে পারবে না? পারবে না তো। তাহলে কিন্তু আমি যদি সেই গাছের গুড়িটাকে একটা চেয়ারে রূপান্তরিত করে দিই, একটা টেবিলে রূপান্তরিত করে দিই, তুমি কিন্তু পয়সা দিয়ে ওই চেয়ার টেবিলটা পারচেস করবে, আমার কাছ থেকে কিনবে। তার কারণ হচ্ছে যে ওই যে আমরা পড়েছিলাম ইউটিলিটি। তাহলে দেখো ফর্ম ইউটিলিটি, আমি তার আকৃতিটা পাল্টে দিলাম, এবং যখনই তার আকৃতিটা পরিবর্তন করে দিলাম, তখনই তার মধ্যে আমি কিছুটা উপযোগ দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে খুব রিলেটেড। এটা আমি অর্থনীতির এখন কনসেপশন বলছি, আমি এখন বলছি একটা ইকোনমিক্স এর কনসেপশন, একটা অর্থনীতির কনসেপশন বলছি, যে উপযোগ ইউটিলিটি তোমরা পড়েছো। তাহলে দেখো সেটা আমার এই বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রেও কতটা কাজে লাগছে। আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় কি খুব কাজে লাগে, সাহায্য করে। দেখো এই ফর্ম ইউটিলিটি মানে কি? আমি গাছের গুড়িটা আমি কিনে এনেছি, কিন্তু কিনে এনে আমি আমার কারখানায় কি করেছি? সেটার থেকে চেয়ার বা টেবিল বা বেঞ্চটা বানিয়ে দিয়েছি, বলেই কিন্তু তুমি পয়সা দিয়ে কিনছো। অর্থাৎ ক্রিয়েশন অফ ভ্যালু, ওখানে কিছু মূল্য সৃষ্টি হলো। যখনই আমি গাছের গুড়িটাকে চেয়ারে রূপান্তরিত করে দিলাম, সেটা মানুষের যে অভাব, উপযোগিতা মানে কি? মানুষের অভাব মোচনের ক্ষমতা। তাহলে গাছের গুড়িটা তোমার কোনো অভাব মোচন করতে পারতো না, কোনো অভাব মেটাতে পারতো না, তাই তুমি গাছের গুড়িটা পয়সা দিয়ে কিনতে রাজি ছিলে না। কিন্তু আমি কি করলাম? তার ফর্ম ইউটিলিটি অর্থাৎ তার আকারগত উপযোগটা পাল্টে দিলাম, এবং আকারগত উপযোগটা পাল্টে দিয়ে সেটাকে যখন চেয়ারে কনভার্ট করে দিলাম, চেয়ারে রূপান্তরিত করে দিলাম, তখন তুমি পয়সা দিয়ে কিনতে রাজি আছো চেয়ারটা। নেক্সট কি? ইনোভেশন অর্থাৎ আবিষ্কার। ধরো আমি একটা বই লিখেছি, বই লিখে আমি নিজেই পাবলিশার, নিজেই ছাপতে চাই,
এই যে ইনোভেশন, বা আমরা কি করেছি, আমরা একটা ওষুধের কোনো ফর্মুলা বের করেছি। এবার ফর্মুলা বের করলে তো হবে না, ধরো ক্যান্সারের যে ওষুধ তার মানে ফর্মুলাটা আমরা আবিষ্কার করেছি, আমরা কয়েকজন সায়েন্টিস্ট আমরা একসাথে কাজ করে আমরা এটা আবিষ্কার করেছি। কিন্তু আবিষ্কার করলে তো শুধু হবে না, আবিষ্কার করে সেটা খাতায় কলমে রয়ে গেল, তাতে কি এসে গেল? কার কি উপকারে আসলো? কার কি কাজে লাগলো? তাহলে তো হবে না। তাহলে যখন আমি সেটাকে প্রোডাকশন করতে পারবো, আমি যখন সেটাকে কমার্শিয়ালাইজেশন করবো, এরপরে আমি আসবো সেখানে কমার্শিয়ালাইজেশন, অর্থাৎ আমি যখন সেটাকে কমার্শিয়ালাইজেশন করব, আমি যখন সেটাকে লার্জ সেক্টরে সেটাকে উৎপাদন করতে পারবো, প্রচুর পরিমাণে আমি উৎপাদন করতে পারবো, তখন মানুষের কাজে সেটা লাগবে, মানুষ উপকৃত হবে, মানুষ এটা পয়সা কিনবে, মানব কল্যাণের কাজে লাগবে। তাই আমরা বলছি ইনোভেশন, অর্থাৎ যে ইনোভেটিভ আইডিয়া, আমাদের যে বিভিন্ন রকম উদ্ভাবন সেটা রয়েছে। নেক্সট রিস্ক, ঝুঁকি, এই ঝুঁকি তো রয়েছেই বাবা। নো রিস্ক নো গেইন, আমরা জানি কারবার করবে, তুমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে আর তাতে কোনো ঝুঁকি থাকবে না, তাতে কোনো অনিশ্চয়তা থাকবে না, আনসার্টেনটি থাকবে না, তা তো হতে পারে না। ঝুঁকি থাকবেই, রিস্ক থাকবেই। নেক্সট হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। দেখো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। আমি আবার আসছি, আমাদের চারটে ছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল and organization। এই চারটে কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই চারটে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ইকোনমিক্স এর ধারণা, দেখো একটা সাবজেক্টকে সাহায্য করছে। তাহলে আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সবই জানি, এবং অর্গানাইজেশন মানে উদ্যোক্তা, যে উদ্যোগ নিয়ে বাকি তিনটে যে ফ্যাক্টরস, ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, তাকে জড়ো করে আনবে, এবং তাকে জড়ো করে এনে সে কিন্তু প্রতিষ্ঠানটা স্থাপন করবে। সেটা কার কাজ? তাই জন্যই তাকে বলেছে উদ্যোক্তা, অর্থাৎ যে উদ্যোগটা নেবে, সেই তো উদ্যোক্তা, সেই তো মালিক। তাহলে নিশ্চিতভাবেই এটা একটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমাদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না। চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। কোনো জিনিস উৎপাদন করতে গেলে তোমাদের চারটে মৌলিক বিষয় অবশ্যই প্রয়োজন হবে। ল্যান্ড বা জমি, কারখানা তুমি আকাশে করবে না, জমি চাই। লেবার, তোমার কিছু শ্রমিক কর্মচারী লাগবে বাবা। ক্যাপিটাল, তোমার কিছু মূলধন লাগবে, টাকা পয়সা লাগবে। আগের ক্লাসে আমি বিজনেস ফাইন্যান্স পড়িয়েছি, বলেছি যে ক্যাপিটাল হচ্ছে লাইফ ব্লাড, লাগবেই। এবং কি বলেছি, অর্গানাইজেশন আজকে বললাম। তাহলে এরপরে আসছে কি, দেখো ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট। এর ইম্পর্টেন্স কি, কি এর গুরুত্ব? 1 নম্বর, ক্যাপিটাল ফরমেশন, অর্থাৎ মূলধন গঠনে সাহায্য করবে। কেন মূলধন গঠনে সাহায্য করবে? দেখো, যখন যত প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই প্রতিষ্ঠানের যে মূলধন, সেই মূলধনটা নিয়েই তো দেশের যে সমগ্র যে মূলধন সেটা গঠিত হবে। আমি বোঝাতে পারলাম? প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে মূলধন নিয়োজিত হয়ে আছে সেটার যোগ করলে সামটাইটাই তো হচ্ছে গোটা দেশের কারবারি জগতে কত মূলধন রয়েছে। তাহলে যত নয়া নয়া উদ্যোগ হবে, যত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, তত কি হবে, এই ক্যাপিটাল গুলো আসবে। তাহলে এটা কি হবে, সবটা মিলিয়ে, কুল মিলাকে সব মিলিয়ে আমার কি হবে, আমার দেশের যে ক্যাপিটাল ফরমেশন, আমার গোটা দেশের যে মূলধনের যে পরিমাণ সেটাই বাড়বে, ক্যাপিটাল ফরমেশন হবে। নেক্সট, এমপ্লয়মেন্ট অপর, কারণ কি, কারণ উদ্যোক্তা তো ক্যাপিটাল হিসেবে ওটা বিনিয়োগ করছে, সে তার নিজের টাকা হোক, ধার করে এনে টাকা হোক, যেভাবেই হোক, ইকুইটি শেয়ার বিলি করে হোক, ডিবেঞ্চার ইস্যু করে হোক, যেভাবেই হোক, সে তো টাকাটাকে সংগ্রহ করে তো সে মূলধন হিসেবে বিনিয়োগ করছে কারবারে। ইট মে বি ওন ক্যাপিটাল, ইট মে বি লোন ক্যাপিটাল, যে ফর্মেই হোক। নেক্সট হচ্ছে কি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝে নাও। এমপ্লয়মেন্ট অপরচুনিটি অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ। ভারতবর্ষ হচ্ছে উন্নয়নশীল দেশ, এই ভারতবর্ষের মস্ত বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অর্থাৎ মানুষকে কাজ দিতে হবে।
মানুষকে কাজ দিতে হবে। একটা ছেলে গ্র্যাজুয়েট, সে কাজ করবে না। একটা ছেলে হায়ার সেকেন্ডারি পাস করেছে, সে কাজ করবে না। একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, সেও কাজ করবে। তার যোগ্যতা অনুযায়ী করবে, তার যোগ্যতা অনুযায়ী করবে। যে মাধ্যমিক পাস, সে তো বলেনি আমাকে এক্সিকিউটিভের কাজ দাও, সে তো চায়নি। তার যোগ্যতা অনুযায়ী কিন্তু তাকে কাজ দিতে হবে। সে বলছে আমাকে কাজ দাও, আমার যা যোগ্যতা আমাকে সেই অনুযায়ী দাও। তাহলে প্রত্যেক মানুষকে, একটা মানুষ, বিদেশে বলে যে একটা মানুষ শুধু যখন জন্মায় একটা পেট নিয়ে জন্মায়, কিন্তু একটা পেট নিয়ে জন্মায় না, সে দুটো হাত নিয়েও জন্মায়। তাহলে ওই হাত দুটোতে আমার কাজ দিতে হবে। তাহলে এই ভারতবর্ষে কটা মানুষ তোমার চাকরি করবে বলো তো? সরকারি চাকরি ক% মানুষ করবে? আমি সেন্ট্রাল গভর্নমেন্ট, সমস্ত স্টেট গভর্নমেন্ট মিলে 3%, 4%, 5%, তার বেশি তো পাবে না। 6%, তার বেশি তো পাবে না। আর বেসরকারি জায়গায় চাকরি করবে কজন করবে? কতজন করবে? প্রচুর পরিমাণে করবে, প্রচুর পরিমাণে। কিন্তু বেসরকারি সংস্থায় কাজ মানুষ করবে, কারণ চাকরি মানুষ করবে, সব লোক বিজনেস করবে না। বিজনেস কে করবে? বিজনেস করবে এন্টারপ্রেনিয়ার। ভালো করে বুঝে নাও, স্বচ্ছ ধারণা করে নাও, বিজনেস করছে কে? এন্টারপ্রেনিয়ার। কারণ এন্টারপ্রেনিয়ার এটা গড়ে তুলেছে, ঠিক আছে? এই যে যেটা বললাম উদ্যোক্তা, উদ্যোক্তা বিজনেস করছে, সে কিন্তু ব্যবসা করছে, ঠিক আছে? সে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এবং সে কি করবে? সে অসংখ্য মানুষকে কাজ দেবে, অসংখ্য মানুষকে কাজ দেবে, অসংখ্য মানুষকে চাকরি দেবে। তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি করা। যত নতুন নয়া নয়া প্রতিষ্ঠান গড়ে উঠবে, তোমার পাড়া একটা সেলুন গড়ে উঠলো, সেখানে কি হলো? যে মালিক, সে 2জন কর্মচারী রাখলো। তারপরে দেখছি এত ভিড় হচ্ছে, 2জনে হচ্ছে না, সে 4জন কর্মচারী রাখলো। তোমার একটা রেস্টুরেন্ট হলো পাড়ায়, তুমি দেখলে 5, 6, 7টি, সেখানে মানুষের 5, 6, 7জন মানুষের কাজ হলো। একজন ম্যানেজার, একজন ওয়েটার, তারপরে কেউ শেফ, এরকম অনেকে চাকরি পেল। তাহলে কাজ অর্থাৎ কর্মসংস্থান, এই কর্মসংস্থানের সুযোগ কিন্তু সৃষ্টি হবে যতই নয়া নয়া প্রতিষ্ঠান গড়ে উঠবে। যত নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেখানে মানুষ লাগবে, সেখানে কর্মী লাগবে। আর কর্মী লাগলেই সেখানে মানুষের কাজ হবে, মানুষ সেখানে কাজ পাবে। নেক্সট, সোশ্যাল বেনিফিট, এটা তো সামাজিক দিক থেকেও ভালো। তুমি যদি মানুষকে কাজ দিতে পারো, মানুষকে যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারো, তো তুমি তো সমাজের কাজ করছো। না তো সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো বাড়বে। তারা যখন কাজ পাবে না, তাহলে কি করে তারা তাহলে তাহলে করবে? আমি ওগুলো সমর্থন করছি না, আমি চুরি, ডাকাতি, রাহাজানিকে সমর্থন করছি না, কিন্তু আমি চাই বা না চাই, তুমি চাও বা না চাও, এগুলো বেড়ে যাবে সমাজে। সেই জন্য এটা একটা সোশ্যাল কাজ, সামাজিক কাজ। মানুষকে তুমি কর্মসংস্থান দিচ্ছ, মানুষের কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছ, তুমি তো সামাজিক কাজ করছো। একজন উদ্যোক্তা তো একজন অনেক বড় সমাজের কাজ করছে, সে তো মানুষের কাজ করছে, অর্থাৎ সমাজের কাজ করছে, সমাজের উন্নতির জন্য কাজ করছে, কত মানুষকে কাজ দিচ্ছে। নেক্সট হচ্ছে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। দেখো, আমরা একটা কথা বলি বাবারা মায়েরা, যে একটা মানুষ, তার মুখটা খুব সুন্দর, মুখটা খুব সুন্দর, একেবারে ভারী চমৎকার, দেখলে মানুষ মোহিত হয়ে যাচ্ছে, কিন্তু হাত পা গুলো রোগা রোগা, সরু সরু, রিকেট রোগীর মতো। তাহলে কি হবে? মানুষটাকে আমি সুস্থ মানুষ বলবো? মানুষটাকে আমি সুস্থ মানুষ বলবো? বলবো না। কেন? তো ইমব্যালেন্স চেহারা, মুখটা খুব সুন্দর কিন্তু চেহারাটা ইমব্যালেন্স। অসুস্থ মানুষ, পড়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। তাহলে কেন বললাম উদাহরণটা? ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট, আঞ্চলিক উন্নয়ন। ভারতবর্ষ একটা বিশাল দেশ বাবা। এই ভারতবর্ষের 4টে মেট্রো সিটি, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই, এই 4টে মেট্রো সিটির খুব উন্নয়ন হলো। কিন্তু এই 4টে মেট্রো সিটিকে নিয়ে কি ভারতবর্ষ? এত বড় দেশ, 130-140 কোটি মানুষের দেশ, এটা কি 4টে মেট্রো সিটিকে নিয়ে? না, অসংখ্য মানুষ রয়েছে এরপরে গ্রামে, রুরাল এরিয়া, ভিলেজে প্রচুর মানুষ থাকে। তাহলে আমি কি বলবো যে 4টে মেট্রো শহরের উন্নতি হলো বলে ভারতবর্ষের খুব উন্নতি হলো? বলবো না। যখন গোটা ভারতবর্ষের উন্নতি হবে, যখন গ্রাম, শহর, মফস্বল নির্বিশেষে
সমস্ত মানুষের কর্মসংস্থান হবে, সমস্ত মানুষ কাজ পাবে, তখন আমি বলবো যে না, ভারতবর্ষের খুব উন্নতি হচ্ছে। তাই জন্য বলেছে দেখো, ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট। কোন রিজিয়ন এগিয়ে গেল, সাউথ ইন্ডিয়া খুব এগিয়ে গেল, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া খুব এগিয়ে গেল, কিন্তু আমার ইস্টার্ন পার্টটাকে এগোতে দিল না। তাহলে কিন্তু আমি বলবো না যে আমার ব্যালেন্সড উন্নয়ন হয়েছে। আমার যদি সমস্ত রিজিয়ন উন্নয়ন হয়, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ সবার হয়, তখন আমি বলবো যে আমার দেশের উন্নতি হয়েছে। অর্থাৎ ব্যালেন্স, একটা ব্যালেন্স থাকবে। কোন রিজিয়ন খুব এগিয়ে গেল আর খুব রিজিয়ন খুব পিছিয়ে রইলো অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, আমি বলবো না যে গোটা দেশের নিরিখে খুব একটা সুষম উন্নয়ন, এই বাংলাটা বলছি মনে পড়লো, ব্যালেন্সড মানে হচ্ছে সুষম, যে সুষম উন্নয়ন হয়েছে তা কিন্তু বলতে পারবো না। কোনো অংশ খুব এগিয়ে গেল, কোনো অংশ পিছিয়ে গেল, তাহলে হবে না। তাহলে এই যত প্রতিষ্ঠান এরকম সৃষ্টি হবে, যত প্রাইভেট কনসার্ন এরকম সৃষ্টি হবে, নয়া নয়া উদ্যোগ সৃষ্টি হবে, তত কি হবে? সেই অঞ্চলের অর্থনীতির উন্নতি হবে, সেই অঞ্চলের সামাজিক বিকাশ হবে, সেই অঞ্চলের মানুষের হাতে কাজ পাবে, গ্রামাঞ্চলের মানুষ কাজ পাবে, তাদের রুটি রুজি হবে, তাদের হাতে দুটো টাকা যাবে, টাকা গেলে কি হবে? তাদের পারচেজিং পাওয়ার বাড়বে, তাদের পারচেজিং পাওয়ার বাড়লে তারা আরো বেশি বেশি করে ধুতি, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, গামছা, চাল, ডাল, তেল, লবণ এগুলো কিনবে। আগে যে 10 কেজি চাল কিনতো, সে হয়তো এখন 12 কেজি চাল কিনবে। তুই বলবে স্যার চাল আবার এরকম হয় নাকি? হতেই পারে, হয়তো একবেলা খেতে একবেলা খেত না, এখন দুবেলা খেতে পাবে, তারপর সে 4 বেলা খেতে পাবে। আগে হয়তো একটা শাড়ি দিয়ে, গামছা দিয়ে তার বছর কাটতো, এখন সে বছরে 3টে শাড়ি কিনবে, 3টে ধুতি কিনবে। অর্থাৎ পারচেজিং পাওয়ার যখন তার বাড়বে, তার হাতে যখন খরচা করার মতন টাকা আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রোডাকশনটাও বাড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু দ্রব্য উৎপাদনটাও বাড়বে, কারণ দ্রব্যের বিক্রি বাড়বে। তো সেই মানুষ যখন বেশি বেশি করে কিনতে চাইবে, তখন বেশি বেশি করে দ্রব্য বিক্রি হবে, আর বেশি বেশি করে দ্রব্য বিক্রি হলেই হওয়া মানে হচ্ছে বেশি বেশি করে দ্রব্য উৎপাদিত হবে। নেক্সট বলছে ইনোভেশন, অর্থাৎ আবিষ্কার, নয়া নয়া আবিষ্কার। বিজ্ঞান কখনো এক জায়গায় থেমে থাকে না। দেখো এই যে আমরা পড়াচ্ছি, এইটা কি আগে ভাবা যেত? ভাবা যেত না। পরিষ্কার বলছি, আজ থেকে 10 বছর বা ধরো আজ থেকে 20 বছর কি 30 বছর আগে এটা ভাবা যেত না, কারণ তখনও এই পদ্ধতি বা প্রক্রিয়া আসেনি। তাহলে এটাও একটা ইনোভেটিভ, যারা এটা ভেবেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আবার আমি ধন্যবাদ দিই যে তারা ভেবেছে, এই যে তাদের ইনোভেশন, তারা ভেবেছে, ভাবনার মধ্যে এনেছে যে আমি একটা এরকম স্টুডিও তৈরি করব, এরকম একটা স্টুডিও তৈরি করব। এবং এইভাবে প্রচুর আমরা কি করছি, এই যে টিউটোরিয়াল ক্লাসেস, এই টিউটোরিয়াল ক্লাসগুলো তোমাদের যদি কোনো উপকারে আসে, তাহলেই আমরা ধন্য। জেনে রাখবে, তাহলেই আমাদের পরিশ্রমটা সার্থক। আমাদের আর অন্য কিচ্ছু নাই, শুধু তোমাদের যদি একটু উপকার হয় বাবারা মায়েরা, যদি তোমরা এই জীবন যুদ্ধে একটু এগিয়ে যেতে পারো আমাদের ক্লাসগুলো শুনে, তাহলে আমি ধন্যবাদ দেবো না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে? তারা তো ভেবেছে, তারা তো একটা অভিনব ব্যবস্থা প্রবর্তন করেছে। তাহলে এটাই হচ্ছে ইনোভেশন, ইনোভেটিভ। আমি ভাবতে পারছি কিনা, আমি সময় থেকে এগিয়ে ভাবতে পারছি কিনা, এই যে ইনোভেশন, একটা উদ্ভাবন, একজন ব্যক্তি একটা কিছু উদ্ভাবন করেছে, করে বলছে আমি এটা প্রোডাকশন করব, আমি কেন অন্যকে দেব? আমি এটা ভেবেছি, আমি এটা আবিষ্কার করেছি, আমি এবার এটা লার্জ স্কেলে প্রোডাকশন করব, করে আমি বাজারজাত করব এবং প্রচুর পরিমাণে আমি অর্থপ্রাপ্তি হবে আমার, আমি প্রতিষ্ঠান গড়ে তুলবো, প্রচুর মানুষকে কাজ দেব, হ্যাঁ, সামাজিক কাজ করব। নেক্সট কি বলছে? গ্রোথ অফ ইকোনমি। যখনই নয়া নয়া প্রতিষ্ঠান তৈরি হবে, নয়া নয়া উদ্যোগ প্রসারিত হবে, সম্প্রসারিত হবে, অনেক মানুষ কাজ পাবে, তখন কি হবে? তখন আলটিমেটলি আমার দেশের অর্থনীতির উন্নয়ন হবে। যখন আমার দেশে ভুকা মানুষ থাকবে না, সব মানুষের হাতে কাজ থাকবে, তাদের পকেটে পয়সা থাকবে, ন্যূনতম যে জীবনযাত্রার মান তারা মেনটেন করতে পারবে, তখন কি হবে? আমার দেশের ইকোনমিটা এগোবে না, আমার দেশের অর্থনীতির বিকাশ হবে। তো ওই যে আমি আগে বলেছিলাম ব্যালেন্স রিজিওনাল, অর্থাৎ নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, মধ্যাঞ্চল, সমস্ত অংশ যখন উন্নতির পথে এগিয়ে যাবে, তখন কি হবে? আমার দেশের, গোটা দেশের যে অর্থনীতি, গোটা ভারতবর্ষের যে অর্থনীতি, সেটা বুনিয়াদটা অনেক মজবুত হবে। নেক্সট বলছে
ইমপ্রুভমেন্ট ইন পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয়, অর্থাৎ গোটা দেশের মোট জাতীয় আয়, তাকে আমি যদি কর্মক্ষম মানুষের সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো পার ক্যাপিটা ইনকাম। তাহলে মাথা পিছু আয় যত বাড়বে, কেন বাড়বে? সাধারণ কথায় এতবার বুঝিয়েছি, এতবার তোমাদের বললাম যে নয়া নয়া উদ্যোগ হচ্ছে, নয়া নয়া প্রতিষ্ঠান গড়ে উঠছে, তাহলে নয়া নয়া প্রতিষ্ঠানে নয়া নয়া মানুষের কাজ হবে, নতুন নতুন প্রচুর মানুষের সেখানে কর্মসংস্থান হবে, তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, তাদের হাতে টাকা পয়সা আসবে, তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হলে তাদের জীবনযাত্রার মানটা উন্নত হবে। তাদের জীবনযাত্রা দেখো, আমরা যখন কলেজে পড়তাম, আমাদের যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের যে জীবনযাত্রার মান ছিল, আর এখন কি সেই জীবনযাত্রার মান আছে? না। তখন তো আমরা পকেট এক্সপেন্সেস পেতাম বাবার থেকে, তাহলে আমাদের তার মধ্যে দিয়ে আমাদের জীবন চর্চা ছিল। এখন আমরা রোজগার করছি, আমাদের জীবনযাত্রার মানটা অনেক বেড়ে গেছে। এটা স্বাভাবিক, এটা তোমাদেরও হবে। তোমরা যখন এরপরে পড়াশোনা শেষ করে যখন জীবনে প্রতিষ্ঠিত হবে, তোমরা নিজেরা প্রচুর টাকা রোজগার করবে, হ্যাঁ, সুপ্রতিষ্ঠিত হবে জীবনে, তোমাদের ইয়ে হবে, জীবনযাত্রার মান বাড়বে, স্বাভাবিক কথা। তাহলে নেক্সট কি বলছে? ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ওই যে বললাম যে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা কি করেছি? তখন আমরা আমাদের পিতামাতার উপর নির্ভরশীল ছিলাম, তারা আমাদেরকে যে পকেট মানি দিত। আর এখন আমরা অর্থনৈতিকভাবে সবল, অর্থনৈতিকভাবে আমরা প্রতিষ্ঠিত সমাজে, তাহলে আমাদের আর কারোর প্রতি কোনো ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স নেই, কারোর প্রতি আমাদের কোনো অর্থনৈতিকভাবে নির্ভরতা নেই। এখন আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর। তাহলে যত নয়া নয়া প্রতিষ্ঠান গড়ে উঠবে, যত প্রতিষ্ঠানে মানুষের কাজ হবে, মানুষের কর্মসংস্থান হবে, তাহলে মানুষ উপার্জন করবে। তাহলে এই উপার্জনশীল মানুষ, সে তো কারোর উপর নির্ভরশীল নয়। উপার্জনশীল মানুষ কেন নির্ভরশীল হতে যাবে? সে তো অর্থনৈতিকভাবে সে তো স্বাধীন, সে তো কারোর উপর নির্ভর করে না। সে নেক্সট আসছে দেখো, প্রসেস অফ এন্টারপ্রেনিয়ারশিপ। তাহলে এন্টারপ্রেনিয়ারশিপ আমি আগেই বলেছি যে এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা কি? এটা দেখো কতগুলো ধাপ আছে। যখন এটা প্রসেস, তখন এটার কতগুলো ধাপ থাকবে। কি ধাপ থাকবে? দেখো, যখনই জানবে যে কোনো কিছু প্রসেস হয়, তখন সেটার কতগুলো ধাপ থাকে বা পর্যায় থাকে, এবং সেটা কিন্তু পরপর পরপর আসে। আমি এই প্রসঙ্গে একটু বলে নেই, যখন কোনো প্রসেসের প্রশ্ন দেবে, কোনো ধাপগুলি লিখতে দেবে, তোমাকে কিন্তু এই ক্রনোলজিটা মেনটেন করতে হবে। এই যে আমি দেখিয়েছি 1 2 3 4 5 6 7, তোমাকে পরীক্ষার খাতায় এইভাবেই 1 2 3 4 5 6 7 করে দেখাতে হবে। তুমি জাম্প আউট করতে পারবে না। প্রথমেই তুমি লিখে দিলে স্টার্ট আপ, তারপর লিখলে প্ল্যানিং, যা বাবা, প্ল্যানিংই হলো না, তার আগে স্টার্ট আপ হয়ে গেল। তারপর তুমি লিখলে কি? সেলফ ইন্ট্রোস্পেকশন বা ডিসকভারি। ওরে বাবা, তোমার আগে স্টার্ট আপ হয়ে গেল, তারপরে তোমার পরিকল্পনা হলো, তারপরে তোমার মাথায় ভাবনা এলো। এটা হতে পারে কোনোদিন? কোনোদিন হতে পারে? অন্য যে প্রশ্ন আসুক, কোনো কিছুর বৈশিষ্ট্য দিক, কোনো কিছু সুবিধা দিক, অসুবিধা দিক, তুমি কিন্তু যেমন ইচ্ছা তুমি পয়েন্টগুলো লিখতে পারো। বইতে যেটা 1 2 3 4 5 6 7 আছে, নট নেসেসারিলি তোমাকেও সেই 1 2 3 4 5 6 7 করেই লিখতে হবে। কিন্তু যখনই কোনো প্রসেস বা ধাপের প্রশ্ন থাকবে, তোমাকে মাস্ট কিন্তু যে পয়েন্টটা রয়েছে সিকোয়েন্স, ইউ মাস্ট মেনটেইন দা সিকোয়েন্স। তোমাকে অবশ্যই এই ইউ মাস্ট মেনটেন দা ক্রনোলজি, তোমাকে অবশ্যই এই ক্রমটা মানতে হবে, নালে উত্তরটা ভুল হয়ে গেল। তাহলে প্রথম কি? 1 নম্বর সেলফ ইন্ট্রোস্পেকশন অর ডিসকভারি। তুমি একটা ভাবনা ভেবেছো, তোমার মাথায় একটা ভাবনা এসেছে, এটা প্রথম। নেক্সট কি? আইডেন্টিফাইং অপরচুনিটিস। ভাবনা এলেই হলো না, ভাবনা এলেই হলো না। আমার মাথায় ভাবনা এলো আমি 100 কোটি টাকা বিনিয়োগ করে একটা বিরাট একটা কিছু করব, এটা তো আকাশ কুসুম। তাহলে বাংলা একটা শব্দ আছে, আকাশ কুসুম। কুসুম মানে কি? কুসুম মানে ফুল। তা আকাশে কোনোদিন ফুল হয়? তার মানে এটা একটা প্রবাদ প্রবচন, আকাশ কুসুম, যার মানে হচ্ছে অলীক স্বপ্ন, অলীক কল্পনা।
এমন একটা কল্পনা যার কোনো বাস্তবতা নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু অলীক স্বপ্ন দেখো না। আমি এখন এই বয়সে এসে ভাবলাম আমি হলিউডের হিরো হব, এ অলীক কল্পনা ছাড়া কি? এর কোনো বাস্তবতা আছে? এর কোনো রেশনালিটি আছে? তাহলে অলীক কল্পনা ভালো নয়। তাহলে কি বলছে? আইডেন্টিফাইং দ্য অপরচুনিটিস। তুমি যেটা ভেবেছো সেটার বাস্তবতা আছে কিনা। তুমি ভেবেছো তোমার বাড়ির সামনে একটু জায়গা আছে, একটা সেলুন করবে, বাস্তবতা আছে। তুমি ভেবেছো তোমার বাড়ির সামনে একটু জায়গা আছে, একটা রেস্টুরেন্ট করবে, বাস্তবতা আছে। এটার বাস্তবতা আছে। কাজেই তোমার মাথায় যেটা এসছে সেটার বাস্তবতা আছে কিনা সেটা আগে ভেবে দেখো, না সেটা অবাস্তব আকাশ কুসুম কল্পনা। নেক্সট কি? জেনারেটিং অ্যান্ড ইভ্যালুয়েটিং আইডিয়াস। তোমার মাথায় যে আইডিয়াটা এসছে সেটাকে ইভ্যালুয়েট করো, সেটাকে মূল্যায়ন করো, সেটাকে নিয়ে পাঁচজনের সাথে কথা বলো, তাহলে বুঝতে পারবে যে তোমার এই ভাবনাটা সারবত্তা আছে কিনা, এটা ফিজিবল কিনা। ইংরেজিতে একটা চমৎকার শব্দ আছে ফিজিবল, অর্থাৎ এটা হবে কি হবে না, সম্ভব কিনা। নেক্সট হচ্ছে প্ল্যানিং। এবার যদি মনে করো যে না এটা ফিজিবল, এটা হয়, এটা করা যায়, এটা আকাশ কুসুম কল্পনা নয়, এর বাস্তবতা আছে, এটা বাস্তবে এটা সম্ভব, তখন তুমি করো প্ল্যানিং বা পরিকল্পনা। এইবার ঠান্ডা মাথায় ভাবতে বসো, পরিকল্পনা করো। অপরিকল্পিত এগিয়েও না, অপরিকল্পিত এগিয়েও না। তুমি যেমন তেমন একটা করে শুরু করে দিলে, দুর্দার করে দুমদাম করে, কি ওই যে বললাম এটা সোয়েটার কেনা নয় যে মানি ব্যাগে টাকা আছে একটা দোকানে গিয়ে কিনে নিলাম, তারপরে বাড়িতে সে রংটা পছন্দ হলো না, দুদিন চার দিন পরলাম, তারপরে আর পরলাম না, বন্ধুকে দিয়ে দিলাম। এটা কিন্তু তা নয় বাবা। এ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, অনেক পয়সা করি এর মধ্যে ইনভেস্টেড হয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান বলে দিলাম। তাহলে ঠান্ডা মাথায় প্ল্যানিং করো, পরিকল্পনা করো। নেক্সট, রেইজিং স্টার্ট আপ ক্যাপিটাল। এইবার তোমার প্রতিষ্ঠানটা শুরু করতে গেলে তোমার কিছু মূলধন লাগবে, সেই মূলধনটা তুমি রেইজ করো, তুমি সংগ্রহ করো, কালেক্ট করো, অ্যাকোয়ার করো। নেক্সট কি বলছে? স্টার্ট আপ। এবার ক্যাপিটালও পেয়ে গেছো, এবার তুমি শুরু করে দাও, শুরু করে দাও, আর কিছু নেই। নেক্সট হচ্ছে গ্রোথ। শুরু করলেই হবে না, সব সময় ডে ওয়ান থেকে তোমার মাথায় আছে আমি এই কারবারটাকে বিস্তার করব, আমার আজকে যা আমার ভলিউম আছে তার থেকে আমি ভলিউম বাড়াবো, আমার প্রোডাকশন হলে প্রোডাকশনের ভলিউম বাড়াবো, আমার সেলস এর হলে সেলস এর ভলিউম বাড়াবো। আমি কিন্তু গ্রোথ করব, একটা দোকান থেকে আমি দুটো দোকান করব, আমি একটা দোকান থেকে তিনটে দোকান করব, এই যে গ্রোথ। নেক্সট হচ্ছে কি? স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম। দেখো স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম এটা ভারত সরকার একটা ভেবেছে। কি ভেবেছে? এর মিনিংটা কি? অ্যাজ পার দ্য নোটিফিকেশন ইস্যুড বাই মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তার একটা নোটিফিকেশন দিয়েছে কবে জানো? ফেব্রুয়ারি 17, 2017, 2017, 2017 সালের 17ই ফেব্রুয়ারি তারা একটা নোটিফিকেশন দিল। কে দিল? না, এখানে দিল হচ্ছে, কোন দপ্তর দিয়েছে জানো? তারা দিয়েছে হচ্ছে ওই যে বললাম যে কমার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারা দিয়েছে। কি বলছে তারা? কবে দিয়েছে? 17ই ফেব্রুয়ারি 2017। তারা কি বলছে? বলছে an entity, একটা প্রতিষ্ঠান, will be identified as a startup। একটা প্রতিষ্ঠানকে স্টার্টআপ বিজনেস বলা যাবে কিনা, একটা বিজনেসকে আমি স্টার্টআপ বিজনেস বলতে পারি কিনা, তার কিছু প্যারামিটার ওরা বলে দিয়েছে। অর্থাৎ চাইলেই একটা প্রতিষ্ঠানকে আমি স্টার্টআপ বলে সেটাকে আমি বলতে পারি না, বা বললেও তারা মান্যতা দেবে না। আমি বলতেই পারি স্টার্টআপ, কিন্তু তারা কিন্তু মান্যতা দেবে না, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মান্যতা দেবে না। তাহলে স্টার্টআপ শুরু করছে একটা যে কারবার, সেই কারবারটা, সেই তকমাটা পেতে গেলে, স্টার্টআপের তকমা পেতে গেলে কতগুলো প্রিকন্ডিশন তারা করে দিল এবং নোটিশ দিয়ে নোটিফিকেশন করে দিল 17ই ফেব্রুয়ারি 2017-তে। এই 17ই ফেব্রুয়ারি 2017 তারিখে তারা একটা নোটিফিকেশন করে বলে দিল স্টার্টআপ সম্পর্কে। কি বলল? স্টার্টআপ সম্পর্কে বলল যে স্টার্টআপ কাকে বলবে। পরিষ্কার তারা বলল যে
up to 5 years from the date of incorporation or registration. ডেট অফ ইনকর্পোরেশন অথবা রেজিস্ট্রেশন থেকে 5 বছর, তখন তাকে বলবো স্টার্ট আপ প্রতিষ্ঠান। অর্থাৎ আজকে যদি রেজিস্টার্ড হয়, আজকে ডেট হচ্ছে তোমার কত, 16/1/2026, 5 বছর, 27, 28, 29, 30, 31, অর্থাৎ 15/1/2031, এটা হচ্ছে 5 বছর, এটা হচ্ছে 5 বছর। এই 5 বছরই স্টার্ট আপ থাকবে। এখন যদি ডেটটা হয়ে যায় 18/4/35, সেদিন কিন্তু আর সে স্টার্ট আপ হলো না। সেই ডেটে কিন্তু সেই কোম্পানিকে আর আমি স্টার্ট আপ কোম্পানি বলতে পারবো না। কেন স্টার্ট আপ কোম্পানি বলতে পারবো না? কারণ ইনকর্পোরেটেড বা রেজিস্টার্ড এটা কবে হয়েছে, যে কোনো একটা ডেট, সেই ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশনের ডেট থেকে 5 বছর, পরিষ্কার, কিচ্ছু কঠিন নেই। সেই দিন থেকে 5 বছর অবধি তুমি স্টার্ট আপের সুবিধা পাবে। আর কি বললো, ইফ ইটস অ্যানুয়াল টার্নওভার ডাজ নট এক্সিস্ট 25 crore, 25 কোটি টাকার বেশি তোমার বাৎসরিক টার্নওভার হবে না। ইন এনি অফ দ্য লাস্ট 5 years, বিগত 5 বছরে কোন বছরে তোমার 25 কোটি টাকার বেশি টার্নওভার হবে না। বিগত 5 বছর দেখবে কিন্তু দেখা গেল 1 বছর হয়ে গেছিল 31 কোটি, হবে না, 25 কোটি, তাহলে 5 বছর অর্থাৎ 16 কোটি তোমার হয়েছে। ধরো 5 বছরে আমি বলছি 16 কোটি, 11 কোটি, 9 কোটি, 10 কোটি, আর একবার তোমার হয়েছিল কত, 31 কোটি। তাহলে আর হলো না, কারণ এই যে 25-এর বেশি তো, মোর দ্যান 25 lakhs তো। তাহলে 5 বছর যদি এরকম হতো, এটা 31 কোটি না হয়ে যদি এটা হতো, 31 কোটি না হয়ে যদি হতো 3 কোটি, তাহলে কিন্তু হতো। অর্থাৎ 5 বছর, লাস্ট 5 বছর তোমার অ্যানুয়াল টার্নওভারটা ওরা দেখবে, এবং ওই লাস্ট 5 বছরের কোনো বছরে তোমার অ্যানুয়াল টার্নওভার, বাৎসরিক যে টার্নওভার, সেটা কিন্তু 25 কোটি টাকা ছাড়াবে না। ভালো করে বুঝে নাও। নেক্সট কি বলছে, ইফ ইট ইজ ওয়ার্কিং টুয়ার্ডস ইনোভেশন, যদি কোনো উদ্ভাবনমূলক কিছু করো, তুমি কোনো ওষুধ আবিষ্কার করছো, কোনো ফর্মুলা আবিষ্কার করছো, কোনো বই লিখছো, কোনো ডিজাইন করছো, প্রোডাকশনের জন্য কোনো ডিজাইন ভাবছো, এনি ইনোভেশন, ডেভেলপমেন্ট, উন্নয়নের কাজ করছো, অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ নিউ প্রোডাক্ট, নয়া কোনো প্রোডাক্টের কমার্শিয়ালাইজেশন করছো, তার বাণিজ্যিকীকরণ করছো, তাহলে কি বললাম, পরিষ্কার বলছি যে ইফ ইট ইজ ওয়ার্কিং, যদি এটা কাজ করে, কিসে কাজ করে, টুয়ার্ডস ইনোভেশন, কোনো কিছু উদ্ভাবনমূলক কোনো কর্মকাণ্ড যদি তোমার পরিচালিত হয়, ডেভেলপমেন্ট, তুমি কোনো প্রোডাক্টের উন্নয়নের জন্য কাজ করছো, অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ নিউ প্রোডাক্ট, কোনো নয়া যে প্রোডাক্ট, নয়া কোনো বস্তু, নয়া কোনো যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কমার্শিয়ালাইজেশনের জন্য কাজ করছো, তার বাণিজ্যিকীকরণের জন্য কাজ করছো। হ্যাঁ, সেটাকে বাণিজ্যিক ভাবে কি করে মানে বিক্রি করা যায় বাজারে, এবং বিক্রি করে কি করে তোমার টাকাও, তাহলে তুমি বাণিজ্যিকীকরণ করছো। অর্থাৎ এটা কি হয়েছে, ইনোভেশন, কোনো কিছু নয়া উদ্ভাবন, বা তুমি কোনো প্রোডাক্টকে ডেভেলপ করছো, তার উন্নয়ন করছো, অথবা কমার্শিয়ালাইজেশন করছো। আর কি বলছে, প্রসেস অর সার্ভিস ড্রাইভেন বাই টেকনোলজিক্যাল অর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড পেটেন্ট। আমি এটাই পরে আসবো, আইপিটা বলবো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা কোনো পেটেন্ট নিয়ে তার প্রসেসে যদি তুমি কোনো কাজ করো, তাহলেও কিন্তু সেটা তুমি স্টার্টআপের তকমাটা পাবে। নেক্সট দেখো কি বলছে, কন্ডিশনস। এই কন্ডিশনস কি, রেজিস্ট্রেশন অফ দ্য বিজনেস শুড বি ডান ইন এনি ওয়ান অফ দ্য ফলোইং ফর্মস। কি কি ফর্মে রেজিস্ট্রেশন হলে তবে তুমি স্টার্টআপ কোম্পানির মর্যাদা পাবে? এটা হতে হবে সোল প্রোপ্রাইটারশিপ, এক মালিকি হতে পারে, পার্টনারশিপ, অংশীদারি কারবার হতে পারে। তাহলে 1 নম্বর কি বলেছি, সোল প্রোপ্রাইটারশিপ, অর্থাৎ এটা হতে পারে
এক মালিকি কারবার, পার্টনারশিপ অংশীদারি কারবার, এলএলপি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। এলএলপি তোমরা জানো, পড়েছো, যে লিমিটেড লাইবিলিটি অর্থাৎ অংশীদারি। আমি একটু ব্রাশ আপ করে দিই, তাহলে ওইটা তোমার চ্যাপ্টারটা হয়ে যাবে, একটু মনে পড়ে যাবে। দেখো সেখানে অংশীদারি কারবারে কি হয়, অংশীদারি কারবারে কিন্তু এক মালিকি কারবারের মতো অংশীদারদের দায় অসীম, অংশীদারদের দায় অসীম। অর্থাৎ তৃতীয় পক্ষের কাছে যদি কোনো ঋণ হয়, প্রতিষ্ঠানের পার্টনারশিপ ফার্মের যদি কোনো টাকা বাকি থাকে থার্ড পার্টির কাছে, সে কিন্তু অংশীদারদের কিন্তু তার ব্যক্তিগত সম্পত্তি, তার ভালো করে বুঝে নাও, প্রতিষ্ঠানের না, প্রতিষ্ঠানের গাড়ি নয়, প্রতিষ্ঠানের গাড়ি আলাদা, সেই অংশীদারের নিজের পার্সোনাল কার আছে, গাড়ি আছে, তার প্রতিষ্ঠার যে অংশীদার তার নিজের ফ্ল্যাট আছে, তার জমি আছে, তাহলে জমি বাড়ি গাড়ি কার বললাম, অংশীদারি প্রতিষ্ঠানের নয়, অংশীদারের যে ব্যক্তিগত বাড়ি জমি গাড়ি এগুলো বিক্রি করে সেই তৃতীয় পক্ষের দায় মেটাতে হয়। কিন্তু এলএলপি হলে সেটা হয় না, এটা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। এখানে কিন্তু যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মতো অংশীদারদের দায়টা কিন্তু সীমাবদ্ধ, অসীম নয়। তার ব্যক্তিগত সম্পত্তি থেকে বিক্রি করে কখনো কোন থার্ড পার্টির ডিউসটা মেটাতে হয় না। নেক্সট কি বলছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। নেক্সট কি বলছে, নাম্বার 2, রেজিস্ট্রেশন অন স্টার্টআপ পোর্টাল। তোমাকে পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়েছে, শুড বি ডান অনলি থ্রু অনলাইন মোড। অনলাইন মোডেই কেবলমাত্র, তুমি অফলাইন মোডে করলে হবে না, কেবলমাত্র অনলাইন মোডে তোমাকে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইন মোডে করতে হবে। পোর্টাল, স্টার্টআপ পোর্টাল, সেই স্টার্টআপ পোর্টালে গিয়ে তুমি অনলাইন মোডে যদি তুমি এটা করো, কি করো, রেজিস্ট্রেশনটা করো, তাহলেই তোমার এটা একটা কন্ডিশন। নেক্সট, দ্য বিজনেস মাস্ট বি ইনকর্পোরেটেড অর রেজিস্টার্ড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে হতে হবে। তুমি জাপানে রেজিস্ট্রেশন করেছো, হবে না। তুমি কানাডা ইনকর্পোরেটেড করেছো, হবে না। তোমাকে মাস্ট বি ডান ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মাটিতে হতে হবে। দ্য বিজনেস শুড নট বি ওল্ডার দ্যান 5 ইয়ার্স, 5 বছরের বেশি পুরনো হওয়া চলবে না, আমি আগেই বলেছি। নেক্সট, অ্যানুয়াল টার্নওভার বলেছি 25 কোটি টাকা অফ এনি প্রিসিডিং ইয়ার, অর্থাৎ 5টা বছর তোমাকে দেখবে যে 25 কোটি টাকার বেশি টার্নওভার যেমন তোমার না হয়ে গিয়ে থাকে। নেক্সট, দ্য বিজনেস মাস্ট ওয়ার্ক টুয়ার্ডস ইনোভেশন ডেভেলপমেন্ট, এগুলো বলেছি, কমার্শিয়ালাইজেশন of a new product or services or process driven by technology or intellectual property rights, IPR and patent. Next, it should be not be formed by splitting up or reconstructing a business already in existence. তোমার একটা 50 বছরের একটা প্রতিষ্ঠান রয়েছে, তোমার 70 বছরের একটা প্রতিষ্ঠান রয়েছে, তোমার 35 বছরের একটা প্রতিষ্ঠান রয়েছে, তুমি কি করছো, তাকে স্প্লিটিং আপ, ভেঙে দিলে, তুমি তাকে ভেঙে দিয়ে তার একটা অংশকে আলাদা করলে, অথবা রিকনস্ট্রাক্টিং, তুমি তার একটা অংশকে পুনর্গঠন করলে, করে বললে যে আমাকে এবার স্টার্টআপের মর্যাদা দাও, তোমাকে দেবে না, দেবে না, পরিষ্কার বুঝে নাও। একটা পুরনো কারবার যেটা 5 বছরের বেশি পুরনো, সেই কারবারটাকে তুমি 2-3টে অংশে টুকরো করে ভেঙে দিলে, অথবা তুমি তার যে কোনো একটা অংশকে ভেঙে ফেলে, তার 2-3-4-5টা অংশে ভেঙে তার যে একটা অংশকে রিকনস্ট্রাকশন করলে, অথবা তুমি ভাঙলে না, গোটা কারবারটাকেই 13 বছর 14 বছর আগে হয়তো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গোটা কারবারটাকেই তুমি পুনর্গঠন করলে, রিকনস্ট্রাকশন করলে, তারপরে বললে আমাকে স্টার্টআপের মর্যাদা দাও, আমাকে স্টার্টআপের সুযোগ দাও, সুবিধা দাও, দেবে না, পরিষ্কার বলছি, দেবে না। নেক্সট কি বলছে, রিলিফ, কি রিলিফ তুমি পেতে পারো। 1 নম্বর হচ্ছে, এ বিজনেস এস্টাবলিশড আন্ডার স্টার্টআপ স্কিম ক্যান টেক এ রিলিফ অফ 3 ইয়ার্স ফ্রম ইনকাম ট্যাক্স। 3 বছর তুমি আয়করের সুবিধা পাবে, পরিষ্কার বলে দিলাম। 3 বছর, প্রথম 3 বছর কিন্তু তুমি
ইনকাম ট্যাক্সের আয়করের সুবিধাটা পাবে। নেক্সট, ইট ক্যান ক্লেম রিলিফ। তাহলে এই 3 ইয়ার্স মানে ফার্স্ট 3 ইয়ার্স পরিষ্কার বলে দিলাম। ইট ক্যান ক্লেম রিলিফ ফ্রম ট্যাক্স অন ক্যাপিটাল গেইনস ফর দ্য ফার্স্ট 3 প্রসিডিং ইয়ার্স। অর্থাৎ আগামী 3 বছরের জন্য তুমি কি পাবে? রিলিফ পাবে ট্যাক্স অন ক্যাপিটাল গেইন, তোমার মূলধনী আয়। ক্যাপিটাল গেইন তোমার মূলধন জাতীয় আয়। এই মূলধনী আয় থেকে তোমার যা ট্যাক্স হয়, কর হয়, সেখানেও তুমি ছাড় পাবে, ছুটকারা পাবে প্রথম 3টে বছর। পরিষ্কার বুঝে নাও। নেক্সট কি বলেছে? ইফ এ স্টার্টআপ অ্যাপ্লাইজ ফর পেটেন্ট, তুমি যদি কোনো পেটেন্টের জন্য অ্যাপ্লাই করো, যেমন তুমি একটা বই লিখেছো, তুমি বলছো কি আমি এটা পেটেন্ট করে নেবো, বা তুমি একটা ওষুধের ফর্মুলা, বইয়ের ক্ষেত্রে সাধারণভাবে কপিরাইট হয়, তোমাকে একটা ফর্মুলা, তুমি একটা ক্যান্সারের ওষুধের ফর্মুলা আবিষ্কার করে ফেলেছো, তখন তুমি তার পেটেন্ট করিয়ে নেবে, কারণ অন্য কেউ যাতে এই ফর্মুলাটাকে ব্যবহার করে সে যাতে উপার্জন করতে না পারে, তো তুমি পেটেন্ট করে নাও। তাহলে তুমি যদি কোনো পেটেন্টের জন্য অ্যাপ্লাই করো, দ্য গভর্নমেন্ট উইল গিভ রিলিফ আপ টু 80% ইন দ্য ফি। এই আবেদন করার একটা ফি আছে, তো এই আবেদন করার জন্য তোমাকে একটা চার্জ দিতে হবে, তো যে আমাকে পেটেন্ট দাও। এটা তো মুখের কথাই হবে না। তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছে তো খাবার চাইছো যে না আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও, বা আমি ক্লান্ত, আমাকে একটু চা বিস্কুট দাও, তা তো চাওনি। তুমি পেটেন্ট চাইছো সরকারের কাছে, ভারত সরকারের কাছে, তাহলে সেটা করতে গেলে তার জন্য একটা ফি দিতে হবে। তো তোমাকে আবেদন কি মুখে মুখে করলে হবে না, তো লিখিত করতে হবে এবং ফি দিতে হবে। এই ফির ক্ষেত্রে কি বলেছে? 80% তোমাকে মুকুব করে দেবে। যদি 100 টাকা ফিজ হয়, তোমাকে 20 টাকা দিলেই চলবে, যদি তুমি স্টার্ট আপ হও। নেক্সট কি বলছে? দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড পেটেন্ট রেজিস্ট্রেশন, তোমাকে পেটেন্ট রেজিস্ট্রেশন দেবে, অ্যান্ড প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, তোমাকে কিন্তু পেটেন্টটা দেবে, বা তোমাকে কিন্তু প্রোটেকশন দেবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের তোমাকে প্রোটেকশনটা দেবে। হ্যাঁ, মেধাস্বত্ব, বাংলায় আমরা বলছি মেধাস্বত্ব, সেই মেধাস্বত্বের প্রোটেকশনটা কিন্তু তুমি পাবে। তোমার উদ্ভাবনটা, তোমার উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তুমি সে একটা ডিজাইন করেছো, তুমি একটা কোনো একটা ফর্মুলা আবিষ্কার করেছো, কোনো একটা বই লিখেছো, এই সমস্যাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মেধাস্বত্বের অধীনে চলে গেছে, তাহলে সেখানে কিন্তু তুমি প্রোটেকশন পাবে। নেক্সট বলছে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম ইজ অ্যান ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন করলো, হঠাৎ কেন ওদের মাথায় এলো? টু বিল্ড এ স্ট্রং ইকোসিস্টেম, একটা মজবুত অর্থনৈতিক বুনিয়াদ, দেশের একটা মজবুত অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলবে। ফর নার্চারিং ইনোভেশন, যে উদ্ভাবনকে তারা প্রোটেক্ট করতে চায়, তারা উৎসাহ দিতে চায়। অ্যান্ড স্টার্ট আপ ইন দ্য কান্ট্রি, অর্থাৎ যে কোনো উদ্ভাবন বা যে কোনো শুরুয়াত যদি কারবারি ক্ষেত্রে হয়, তারা তাকে উৎসাহ প্রদান করতে চায়। এবং দ্যাট উইল ড্রাইভ সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ খুব ভালো করে বুঝে নাও, সাস্টেনেবল শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমি কি বলেছি? সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, অর্থাৎ এই যে অর্থনৈতিক যে উন্নয়ন, অর্থনৈতিক যে উন্নয়ন সেটা সাস্টেনেবল কিনা, অর্থাৎ সেটা দীর্ঘস্থায়ী কিনা। 2 বছর উন্নয়ন হলো, জিডিপি অনেক বাড়লো, 3rd ইয়ারে গিয়ে ফট করে একটা পড়ে গেল, ফট করে পড়ে গেল, তাহলে তুমি সাস্টেনেবল বলবে? আবার তোমার 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, 6th ইয়ারে গিয়ে পড়ে গেল, তুমি বলবে সাস্টেনেবল? তুমি বলবে এটা ব্যালেন্সড? তা তো বলতে পারবে না। তাই ইকোনমিক গ্রোথটা হোক সাস্টেনেবল, দীর্ঘস্থায়ী, এবং and generate large scale of employment opportunity, যেটা বারবার বোঝাচ্ছি, যেটা বারবার বললাম, যে বৃহৎ অংশে, বৃহৎ সংখ্যায় একটা মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এবার দেখো, ওয়েজ টু ফান্ড স্টার্ট আপ, স্টার্ট আপের ফান্ড কোথা থেকে আসবে? স্টার্ট আপ তো হলো সব ভালো, সব বুঝলাম, টাকা কোথা থেকে পাবে? হ্যাঁ, টাকাই তো আসল, টাকা ছাড়া করবে কি করে? মানি 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 সুইটার দেন হানি, বুঝেছো? মধুর থেকে মিষ্টি পাবে কোথায়? অনেকের অনেক স্বপ্ন থাকে, টাকা নেই, কি করবে? কি করে এগোবে?
কি করে তুমি এগোবে? সেই জন্যই কথাটা এলো ওয়েস টু, ফান্ডটা এর রাস্তাটা কি, উপায়টা কি, কোথা থেকে তুমি ফান্ড কালেক্ট করবে? প্রথম হচ্ছে নাম্বার ওয়ান বুটস্ট্র্যাপিং। নাম্বার ওয়ান বুটস্ট্র্যাপিং। বুটস্ট্র্যাপিং কি? বুটস্ট্র্যাপিং হচ্ছে, বুটস্ট্র্যাপিং মিনস এস্টাবলিশিং এন্ড রানিং এ বিজনেস। একটা কারবার প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করা, স্মুথ রানিং করানো এ বিজনেস উইথ দ্য ফান্ড রেইজড ফ্রম এন্টারপ্রেনিয়ার্স পার্সোনাল সেভিংস। তুমি এন্টারপ্রেনিয়ার মিস্টার এক্স, তোমার পার্সোনাল সেভিংস থেকে করেছো, অর্থাৎ তুমি তার আগে 10 বছর চাকরি করেছো। তাহলে দেখো, আমরা প্রথম অংশটা আমাদের হয়ে গেল, এই স্মল বিজনেস থেকে প্রথম অংশটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরবর্তী কোনো ক্লাসে তোমরা ফলো করবে, দ্বিতীয় অংশটা আসবে, যেখানে আমরা শুরু করব ওয়েস্ট টু ফান্ড স্টার্টআপ। একটা স্টার্টআপ কোম্পানি কোথা থেকে তার মূলধন সংগ্রহ করবে, কোথা থেকে তার অর্থ সংগ্রহ করবে। আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম ফাইন্যান্স। ফাইন্যান্স আমি কি বলেছিলাম, যে একটা প্রতিষ্ঠানের লাইফ ব্লাড, জীবনী শক্তি। ব্লাড ছাড়া যেমন কোনো মনুষ্য দেহ বাঁচতে পারে না, ক্যাপিটাল ছাড়া, ফাইন্যান্স ছাড়া কোনো বিজনেস প্রতিষ্ঠিত এবং পরিচালিত হতে পারে না। তাহলে ফাইন্যান্স ব্যাপারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে স্টার্টআপ কোম্পানি কি কোথা থেকে কিভাবে তার ফাইন্যান্সটা সংগ্রহ করবে, তার মূলধনটা কালেক্ট করবে, এটা দিয়ে আমি দ্বিতীয় অংশটা শুরু করব। পরবর্তী কোনো ক্লাসে তোমরা সেটা খেয়াল রাখবে। সবাইকে আমার ধন্যবাদ। তোমরা আমার থেকে অনেক ছোট, আমার স্নেহের, তবু তোমাদেরকে আমি অনেক অনেক, তোমাদের প্রতি অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং তোমাদের প্রতি শ্রদ্ধা। ছোটদেরও শ্রদ্ধা করা যায়, কে বলেছে বয়সে ছোট হলে? তোমরাও তো শ্রদ্ধার, তোমরাও তো আগামীতে কত বড় হবে আমরা জানি। তাই সবাইকে শ্রদ্ধা জানিয়ে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আমার ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি প্রথম অংশটা শেষ করলাম।